নবম শ্রেণীর পাঠ্য মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই অংশটির ওপরে ধারাবাহিক কিছু পর্বে আমি তোমাদের কাছে আলোচনা তুলে ধরেছি। এর আগের পর্বে আমি তোমাদের কাছে দু পাতার জলে মহি একাকার পথ হইল হারা এই অংশ পর্যন্ত অর্থ আলোচনা করেছিলাম। আজকে দেখো এর পরের অংশ থেকে আলোচনা করছি। তাহলে কলিঙ্গে দেবী চণ্ডী মায়ার প্রভাবে যে বজ্রবিদ্যুৎ ঝড় ঝঞ্ঝা সহযোগে প্রবল বর্ষণ সহযোগে যে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করেছিলেন, সেই পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণে কলিঙ্গে তার কি প্রভাব পড়েছিল তার কিছু অংশ আলোচনা হয়ে গেছে এবং সেই প্রাকৃতিক পরিবেশ কিভাবে ঘনীভূত হয়েছিল তার বেশিরভাগটা কিন্তু প্রথম অংশে চলে গেছে। এর পরের অংশে দেখো, ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। তাহলে প্রবল বসন্ত অষ্টগজরাজের সুরের দ্বারা হচ্ছিল, ব্যঙ্গ তড়কাবাজের মতো বিদ্যুৎ চমকিত হচ্ছিল, প্রবল বর্ষণ শুরু হয়েছিল, কলিঙ্গের জলস্থল সব একাকার হয়ে গিয়েছিল। এরপরে আবার শুরু হলো ঘন ঘন চারি মেঘের গর্জন, অর্থাৎ কলিঙ্গের ঊর্ধ্বে সারা আকাশ জুড়ে যে মেঘের ঘন ঘটা হয়েছিল সেই মেঘের গর্জন গুরু গর্জন শুরু হলো। ফলে কি হলো, কারো কথা শুনিতে না পায় কোনো জন, কলিঙ্গের কোনো মানুষের কথা শুনতে পেলেন না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, এমন ঘন কালো মেঘের ঘনঘটা কলিঙ্গে হয়েছিল যে কলিঙ্গে সন্ধ্যা দিবস রজনী কোনো কিছুই আর পরিচ্ছিন্ন ছিল না, অর্থাৎ বিভক্ত ছিল না, আলাদা ছিল না। অর্থাৎ সারা দিনের কোন সময়টি দিবস, কোনটি সন্ধ্যা, কোনটি রজনী কোনোভাবেই কলিঙ্গবাসীরা বুঝে উঠতে পারছিলেন না। এরপরে দেখো, কলিঙ্গে সোঙরে সকল লোক জৈমিনী, যেহেতু সন্ধ্যা দিবস রজনী কোনো কিছুই আর আলাদা করতে পারছিলেন না, কলিঙ্গবাসীরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে উঠে জৈমিনীর ঋষির নাম স্মরণ করতে শুরু করেছিলেন। এই জৈমিনী হচ্ছেন একজন বাকসিদ্ধ ঋষি। ইনি নাকি ছিলেন ব্যাসদেবের শিষ্য। ইনি পুরাণের যেটা থেকে জানা যায় যে পূর্ব মীমাংসা দর্শন রচনা করেছিলেন। এছাড়া তিনি মহাভারতও রচনা করেছিলেন, যেটি জৈমিনী মহাভারত নামে পরিচিত। এছাড়া এই জৈমিনী ঋষির নাম স্মরণ করলে নাকি বজ্রপাত বন্ধ হয়, তাই কলিঙ্গের অধিবাসীরা, কলিঙ্গের প্রজারা সোঙরে অর্থাৎ স্মরণ করতে থাকলো জৈমিনী ঋষির নাম, যাতে করে কলিঙ্গে সেই বজ্রপাতের পরিমাণ বা তার তীব্রতা কমতে পারে। এরপরে দেখো, হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। অর্থাৎ হুড় হুড় দূর দূর ঝনঝন যে আওয়াজ শোনা যাচ্ছিল, এটা সমগ্র কলিঙ্গের ওপরে যে প্রবল বর্ষণ, বজ্র বিদ্যুৎ আর প্রবল ঝড়ের যে প্রভাব, সে কারণেই কিন্তু এই ধ্বনি উত্থিত হচ্ছিল। সমগ্র কলিঙ্গবাসীরা এ কারণেই কিন্তু এই ধরনের ধ্বনি শুনতে পাচ্ছিলেন। এবং কেউ যেন প্রবল অন্ধকারে কারোরই অঙ্গ পর্যন্ত দেখতে পেলেন না, কেননা রবির কিরণ তো সেই সময় কয়েকদিন ধরে যেন একেবারে মানে সারাদিনের জন্যই যেন অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। এরপরে কি দেখা গেল, যেহেতু কলিঙ্গে সমস্ত জলস্থল একাকার হয়ে গেছে, তাই কলিঙ্গের যেখানে যে গর্তে ভুজঙ্গ অর্থাৎ সর্প ছিল, তারা সেই স্থান পরিত্যাগ করে জলের ওপরে ভাসতে আরম্ভ করলো। বুলে অর্থাৎ ভেসে ঘুরে বেড়াতে আরম্ভ করলো। বুলে শব্দের অর্থ ঘুরে বেড়ানো। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, ফলে মানে যেহেতু কলিঙ্গ মণ্ডলে জলস্থল কোনো কিছুই আর থাকলো না, তাই ভুজঙ্গরাও তাদের গর্ত পরিত্যাগ করে জলের ওপর ভেসে বেড়াতে আরম্ভ করলো। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, ঠিক প্রবলভাবে 7 দিন অনবরত বৃষ্টি হতে থাকলো। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। শস্যের কার্য থাকুক,
ঘর বাড়ি তো একেবারে জলে জলময় হয়ে মানে নষ্ট হতে আর হেজে যাওয়া মানে নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া। এখানে বাড়ি ঘরদোর যেন নষ্ট হতে আরম্ভ করলো। মেঘছাতে পড়য়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। শুধু বজ্র বিদ্যুৎ, মেঘের ঘনঘটা, প্রবল বর্ষণ, ঝড় নয়, এবারে শিল বর্ষণও হতে আরম্ভ করলো কলিঙ্গের আকাশ থেকে। সেই শিল কি হলো না, কলিঙ্গবাসীদের গৃহের চাল বিদীর্ণ করে, বিদারিয়া অর্থাৎ বিদীর্ণ করে মানে ফাটিয়ে বা ভেঙে ঘরের মেঝে পর্যন্ত এসে পড়ল। যেমন করে ভাদ্র মাসে তাল গাছ থেকে তাল হঠাৎই একদম মানে প্রবল আঘাত সহ মেঝেতে পতিত বা মাটিতে পতিত হয়। এছাড়া আরও কি হলো দেখো, কিভাবে কলিঙ্গের দুর্যোগ আরও ঘনীভূত হলো। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। তাহলে দেবী চণ্ডী শুধু এভাবে মায়ার প্রভাবে একটা প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করেই ক্ষান্ত হলেন না, তিনি কি করলেন, বীর হনুমানকে আদেশ দিলেন। বীর হনুমান দেবী চণ্ডীর আদেশ পেয়ে কী করলেন না, কলিঙ্গে যত মঠ অট্টালিকা ছিল সবকে ভেঙে খান খান করলো। কেন না, যাতে কলিঙ্গবাসীরা সেই পরিবেশ পরিস্থিতিতে তাদের যেটুকুনি মনের আশা নিয়ে হয়তো তাদের গৃহ মধ্যে ছিলেন, সেই আশাও পরিত্যাগ করে যেন কলিঙ্গ পরিত্যাগ বা কলিঙ্গ থেকে পলায়ন করে। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। চারিদিকে যে বৃষ্টির যে প্রবল ধারা, তাতে কি হয়েছে না, কলিঙ্গে তো জলস্থল একাকার হয়ে গেছে, মানে সমগ্র কলিঙ্গই জলমগ্ন। ফলে কি হয়েছে না, সেখানে এবং বাতাসের প্রবল আঘাতে সেই জলমগ্ন কলিঙ্গে দেখা গেছে পর্বত বিশাল ঢেউ উত্থিত হচ্ছে সমগ্র কলিঙ্গে। এবং সেখানে যে সমস্ত ঘরবাড়িগুলো খুবই কাঁচা বাড়ি ছিল, দুর্বল বাড়ি ছিল, সেই ঘরগুলো যেন ভেঙে সেই জলের ওপর ভেসে দলমল দলমল করে ভাসছে, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো। এরপরে আরও কি হলো দেখো, চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। তাহলে হনুমানকেও আদেশ দিলেন, আবার চণ্ডী কি করলেন, দেবী চণ্ডী নদ নদীকেও আদেশ দিলেন। কি আদেশ দিলেন না, এই অংশটা পর্যন্তই কিন্তু এখানে কাহিনীটা সমাপ্ত হয়েছে। তাহলে দেবী চণ্ডী আদেশ দিলেন নদ নদীদেরকে ধেয়ে যেতে কলিঙ্গের অভিমুখে। কেন না, কলিঙ্গের পরিবেশ প্রকৃতি যাতে আরও দুর্যোগপূর্ণ হয়ে ওঠে। এইভাবেই অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন গেয়ে চললেন। শ্রী কবি কঙ্কন হচ্ছে মুকুন্দ চক্রবর্তীর উপাধি, যা তিনি তার পৃষ্ঠপোষকের কাছ থেকে পেয়েছিলেন। তিনি যে জমিদারের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করছিলেন, তার কাছ থেকেই এই উপাধি তার পাওয়া। এবং তার চণ্ডীমঙ্গল কাব্যের নামও তিনি দিয়েছিলেন অম্বিকামঙ্গল, অভয়ামঙ্গল, অনেকগুলোই নাম ছিল। এখানে তার রচনার মধ্যে সেই মঙ্গল কাব্যের নাম তিনি উল্লেখ করলেন। তাহলে এইভাবে আমরা দেখলাম যে কলিঙ্গ দেশে দেবী চণ্ডী কীভাবে মায়ার প্রভাবে এক দুর্যোগপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছিলেন। তাহলে পুরো কবিতাটার মধ্যে কিন্তু দুটো দিক রয়েছে। এক হচ্ছে দেবী চণ্ডী কীভাবে কলিঙ্গ দেশে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, ঝড় বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহযোগে যে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিবেশটা কিভাবে সৃষ্টি করেছিলেন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে কলিঙ্গে এই দেবী চণ্ডীর দ্বারা সৃষ্ট ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের ফলে কলিঙ্গ অধিবাসী এবং কলিঙ্গের পরিবেশ প্রকৃতির ওপরে কিভাবে প্রভাব পড়েছিল। তাহলে এই দুটো দিক কিন্তু আমাদের কবিতার মধ্যে রয়েছে। এর আরেকটি পর্বে আমি তোমাদের পুরো কবিতাটার এই দুটো দিক নিয়ে আলোচনা করব, আর সেই সঙ্গে কিছু প্রশ্ন তোমাদের এই কবিতাটার উপর থেকে তৈরি করতে হবে, যেগুলো তোমাদের বলে দেব।